শুরুতে জানিয়ে দেব, গাজায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি সৈন্য নিহত, বিপর্যস্ত হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। জানিয়ে দেব 2000 কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। জানিয়ে দেব, গাজার ত্রাণবহর রক্ষায় যুদ্ধ জাহাজ পাঠাবে স্পেন। অন্যদিকে রয়েছে উত্তর কোরিয়ার কাছে 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, দাবি দক্ষিণ কোরিয়ার। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি সৈন্য নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে এক ইসরায়েলি সৈন্য নিহত এবং ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের দুটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কে আঘাত হানার দাবি করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বুধবার সন্ধ্যায় জানিয়েছেন, নাহাল ব্রিগেডের ওই সৈন্য গাজা উপত্যকায় একজন ফিলিস্তিনি স্নাইপারের আঘাতে মারা গেছেন। গণমাধ্যমগুলোর ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন, সন্ধ্যায় এটি একটি জটিল গোলাগুলির বিনিময়ের সময় ঘটেছিল। এতে দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এর আগে দিনের বেলায় হামাসের সামরিক শাখা আল কাসামস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে তাল আল হাওয়া এলাকায় আল ইয়াসিন 105 আরপিজি ব্যবহার করে দুটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কে আঘাত হেনেছে। প্রতিরোধ আন্দোলনের দাবি, এই হামলায় ট্যাঙ্কে আরোহীরা নিহত বা আহত হয়েছেন। এর একদিন আগেই ইসরায়েলি দখলদার সামরিক বাহিনী গাজায় তাদের দুই সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করেছেন। এছাড়াও গাজা সিটিতে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে গুরুতর আহত এবং আরও একজন সৈন্য পরে মারা গেছেন বলে সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন। এদিকে 2000 কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। প্রথমবারের মতো রেলপথে চলমান প্ল্যাটফর্ম থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করেছে ভারত। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটির নাম অগ্নি প্রাইম, যার সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, রেল ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে এই ধরনের ক্ষেপণাস্ত্রের এটি প্রথম উড্ডয়ন পরীক্ষা। 2000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি প্রাইমে রয়েছে অত্যাধুনিক আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ। রাজনাথ সিং এক্সে লিখেছেন, ভারত রেল ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম মাঝারি পাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পর্যন্ত পাল্লার নকশার জন্য তৈরি করা হয়েছে এবং এতে বিভিন্ন আধুনিক প্রযুক্তি সংযুক্ত হয়েছে। তিনি আরও বলেছেন, বিশেষভাবে নকশা করা রেলভিত্তিক লঞ্চার ব্যবহারের কারণে ক্ষেপণাস্ত্রকে রেল নেটওয়ার্কের যে কোনো স্থানে দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে এবং অল্প সময়ের মধ্যে কম দৃশ্যমান অবস্থায় উৎক্ষেপণ করা যাবে। এই অর্জনের মাধ্যমে ভারত সেই সব দেশের সারিতে যোগ দিল যাদের চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টার ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে। রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীর বিজ্ঞানী এবং কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। এদিকে গাজা ত্রাণবহর রক্ষায় যুদ্ধ জাহাজ পাঠাবে স্পেন। গাজার জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহরের সুরক্ষার জন্য একটি যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি গ্রিস উপকূলে ওই বহরে ড্রোন হামলার পর সুরক্ষার জন্য একটি যুদ্ধ জাহাজ প্রেরণের ঘোষণা দেয় ইতালি। তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে পেদ্রো সানচেজ। গাজার জনগণের খাদ্য পৌঁছে দিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে 45টি দেশের নাগরিক ওই বহরে অংশ নিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানাচ্ছে স্পেন সরকার। ভূমধ্য সাগরে নিরাপদে চলাচলের ক্ষেত্রে আমাদের নাগরিকদের অধিকারকে সম্মান জানানো উচিত। তিনি আরও বলেছেন, বৃহস্পতিবার কার্তাহেনা থেকে একটি নৌযান পাঠানো হবে। বাহনটি জরুরি পরিস্থিতিতে সহায়তা এবং উদ্ধার অভিযান পরিচালনা করতে সক্ষম। গাজার উদ্দেশ্যে ত্রাণ নিয়ে যাওয়া বহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রায় 50টি বেসামরিক নৌযান ইসরায়েলের অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করছেন।
এতে বিভিন্ন দেশের আইনজীবী, অধিকার কর্মী এবং পরিবেশ আন্দোলন কর্মী অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। মার্চ টু গাজা গ্রিস এর মুখপাত্র মারিকাইতি স্টাসিনোর অভিযোগ করেছেন, গ্রিসের গাভদোস উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক জলীয় সীমার বহরটাতে ১২টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। থুনবার্গ জানিয়েছেন, প্রতি রাতে তাদের উপর নজরদারি চালাচ্ছে ড্রোন। থুনবার্গ এক ভিডিও বার্তায় বলেন, এই মিশন আমাদের নিয়ে নয়, গাজা নিয়ে। আমরা যে ঝুঁকি নিচ্ছি তা গাজার মানুষের প্রতি প্রতিদিনের ঝুঁকির ধারে কাছেও নয়। এই বহরটিকে আমরা হামাসের প্রতি পরোক্ষ সমর্থনের অভিযোগের প্রথম থেকেই আলোচনা ও সমালোচনা করে আসছে ইসরায়েল, তবে সাম্প্রতিক ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি। ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের আক্রমণের জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ওই হামলার পর প্রায় ১,২০০ জন মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি করে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলি হিসাব অনুযায়ী জানা গেছে এসব তথ্য। এরপর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ৬৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ার কাছে ২,০০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে দাবি দক্ষিণ কোরিয়ার। পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় ২,০০০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এমন অবস্থায় দেশটি আবারও প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চুং দং ইয়ং এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই মূল্যায়ন বিশেষজ্ঞদের প্রতি বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের বরাত দিয়ে চুং বলেন, আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশন সহ বিভিন্ন বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় ২,০০০ কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ অর্থাৎ ৯০% বা তার বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া আলোচনায় দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণ স্থবির হয়ে পড়ার প্রচেষ্টার ক্ষেত্রে এটি একটি অগ্রগতি হিসেবে কাজ করতে পারে। এদিকে চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া ঘোষণা দেয় তাদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা স্থায়ীভাবে সংরক্ষিত এবং অপরিবর্তনীয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অব্যাহত নিরস্ত্রীকরণের দাবি তারা নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA সাম্প্রতিক বৈঠকে উত্তর কোরিয়ার কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ প্রকাশের পর এই ঘোষণা দেওয়া হয়। পিয়ংইয়ং জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরতে প্রস্তুত, তবে শর্ত একটাই, তাদের স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এদিকে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ। নরওয়ের রাজধানী অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। সন্দেহজনক ড্রোনের উপস্থিতির কারণে অসলো এবং কোপেনহেগেনের বাসিন্দা বিমানবন্দর বন্ধ করে দেওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটল। পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের ধারণা বিস্ফোরণটি একটি পুঁতে রাখা হাত বোমা থেকে ঘটেছে। ঘটনাস্থলে অবিস্ফোরিত বিস্ফোরক পাওয়া গেছে। গ্রেনেডটি একটি টাইমলাইনে ফেলে রাখা হয়েছিল বলে জানানো গেছে। রয়টার্স এবং জেরুজালেমের পোস্টের প্রতিবেদন থেকে বলা হয়েছে, গত সোমবার সন্ধ্যায় বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার নরওয়েজিয়ান পুলিশ জানিয়েছে, তারা মধ্য অসলোতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের তদন্ত করেছে। লোকজনকে ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য সতর্ক করে বলেছে, সেখানে আরও বিস্ফোরক থাকার সম্ভাবনা রয়েছে।